আমি জামাতের আমির জনাব শফিকুর রহমানকে অবিলম্বে ওনাকে জেলে আটক করার জন্য একটা আবেদন জানাতে চাই সবার কাছে। কারণ আবারও হাসনাত, নাহিদ, জামাত, শিবির, চরমোনাইর যৌথ ডাক আসছে। সবাই জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকুন, রাজপথে নামতে হবে। আওয়ামী লীগ তো বেশিরভাগই পালিয়ে গেছে ভারতে। তো ভারত এত বাংলাদেশিদেরকে ফেরত পাঠায়, কিন্তু এই আওয়ামী লীগগুলির চোখে দেখে না। যাই হোক, আজকের আলোচনা ভিন্ন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো বেশিরভাগই ভারতে পালাইছে, কিন্তু এই দুই একটা যা আছে, এই চুপা আওয়ামী লীগ, এগুলিতে চিনবেন কিভাবে? এগুলিতে চিনার কিছু তরিকা আছে। সেটা হচ্ছে যে এগুলো দেখবেন এখন ভুল পাল্টে একটু বুদ্ধিজীবী ভাব নিবে, কথার ভিতরে একটু হ্যাঁ এটা হলো কেন, ওটা হলো কেন, এটা তো হওয়া উচিত নয়। আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন, ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো, আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। আজকে আমি জামাতের আমির জনাব শফিকুর রহমানকে অবিলম্বে ওনাকে জেলে আটক করার জন্য একটা আবেদন জানাতে চাই সবার কাছে। কারণ উনি কেন এত সুন্দর করে কথা বলেন, কেন এত ভালো ভালো কথা বলেন। উনি শেখ হাসিনা সম্পর্কে এত সুন্দর করে বলেছেন যে কে পালায়, চোর পালায়, ডাকাত পালায়, ধর্ষক পালায়, খুনি পালায়, কোনো রাজনীতিবিদ তো কখনো পালাতে পারে না। উনি ছাত্রনেতাদেরকে এত সুন্দর করে কথা বলে যে ৩৬শে জুলাইয়ের বিপ্লবে যে ছাত্রনেতারা সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে, সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে, সারা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টকে পালিয়ে যাবার উদ্বুদ্ধ করেছিল, সেই ছাত্রনেতাদেরকে মনও উনি জয় করে দিয়েছেন। আশ্চর্য এক অদ্ভুত মানুষ জামাত ইসলামের আমির শফিকুর রহমান। ওনাকে আমার মনে হয় বাইরে থাকার তার অধিকার নেই। তাকে এত ভালো মানুষ বাংলাদেশের প্রয়োজন নেই, ওনাকে অবিলম্বে জেলে পাঠানো উচিত। উনি অত্যন্ত সুন্দর কনস্ট্রাকটিভ একটা বাংলাদেশ গড়ার যে আহ্বান জানিয়েছেন সবাইকে নিয়ে। ইভেন যে সবচাইতে দুর্নীতিবাদ যে রাষ্ট্রপতি চুপ্পু, যে কোনোদিন টাকা ছাড়া কোনোদিন রায় লেখে নাই বিচারক হিসাবে, সেই চুপ্পু খুবই লজ্জার বিষয়। সে এখনো রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতিকে সরাবার ব্যাপারেও দেখলাম ছাত্ররা তার কাছে যখন গিয়েছে, জামাত তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছে। প্রক্রিয়া নিয়ে তো হয়তো আলাপ আলোচনা হবে। আজকে আমরা লক্ষ্য করছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার উনি উস্কানিমূলক বক্তব্য রাখছেন। কেন রাখছেন? আরেকবার আওয়ামী লীগের সমস্ত নেতাদেরকে বিপদে ফেলার জন্য। একবার সবাইকে বিপদে ফেলে উনি পালিয়ে গিয়েছেন, এখন দেশ থেকে উনি নিরাপদে থেকে যারা টুকটাক বাইরে আছেন তাদেরকে আরেকবার বিপদে ফেলার জন্য, তাদের ধ্বংস করার জন্য আরেকবার চেষ্টা করছেন। আজকে সমস্ত যারা তার অনুসারী, তাদের কাছে আমার আহ্বান থাকবে, একবার চিন্তা করে দেখুন, কাউকে না জেনে চুপ করে যে উনি পালিয়ে গেলেন, নিজেকে বাঁচিয়ে দিয়ে ওনার বোন বা ওনার যে তারেক সিদ্দিকী তাদেরকে সহজে পালিয়ে গেলেন, একবারও দেশের ওনার যে লক্ষ লক্ষ অনুসারী তাদের কথা একবারও ভাবলেন না। যা বলছিলাম, আসলে আমাদের দেশে ভালো কথা বলার মানুষ, সুন্দর মানুষের বড়ই অভাব। এর মধ্যে আমি লক্ষ্য করেছি যে কিছুদিন যাবৎ তারেক রহমান উনিও তার বক্তব্য, অত্যন্ত সুন্দর বক্তব্য নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়েছেন। জামাতে ইসলামও খুব সুন্দর, এবং যারা মাহমুদুল মান্না থেকে শুরু করে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বাত্মক ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখে, তারা প্রত্যেকে আজকে ছাত্র জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী 5 বছরের জন্য একটা সুন্দর গণতান্ত্রিক দেশ, জাতীয় সরকার গঠন করে চালাতে চাচ্ছে। এটা অত্যন্ত পজিটিভ একটা দিক, এবং আমরা মনে করি যদি সত্যি তারা মনের প্রাণে বিশ্বাস করে, সবাইকে অ্যাকোমোডেট করে এই জাতিকে জাতীয় সরকারে পরিণত করে আগামী 5টা বছর পরিচালিত করতে পারে, তাহলে প্রতিটি জায়গায় আমাদের সংস্কার হবে, সুন্দর একটা গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত হবে। আর কোনো দিন স্বৈর শাসন আর বা ফ্যাসিস্ট শাসক কোনোদিনই জন্ম নিতে পারবে না। এইরকম একটা সরকার আমাদের গঠন করতে হবে। এর জন্য আসুন আমরা সবাই ভালো ভালো লোক যারা আছেন তাদেরকে সাথে নিয়ে তাদেরকে সহযোগিতা করি। আপনারা জানেন যে আমি অনেক আগেই রাজনীতি থেকে অবসর নিয়েছিলাম এবং আহ্বান জানিয়েছিলাম যে আমাদের মতো যারা আছেন প্রত্যেকে রাজনীতি থেকে অবসর নিয়ে যারা তরুণ তাদের হাতে জাতি নেতৃত্ব দেন, এবং আমাদের সৎ পরামর্শ, জ্ঞান, বুদ্ধি যা আছে তাদেরকে তা দিয়ে সমৃদ্ধ করে আগামী দিনে এই তরুণ প্রজন্মের হাতে, তরুণ ছাত্র জনতার হাতে এই দেশের রাষ্ট্র ক্ষমতার ভার আমরা দিই, তাহলে পরেই এই দেশ সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে। আবারও হাসনাত, নাহিদ, জামাত, শিবির, চরমোনাইর যৌথ ডাক আসছে। সবাই জরুরি ভিত্তিতে প্রস্তুত থাকুন, রাজপথে নামতে হবে। চারদিক থেকে আর এক বিপ্লবের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আমিরে জামাত বারবার মিনিটে মিনিটে তার নেতাকর্মীদের সতর্ক করছেন, প্রস্তুত থাকতে বলছেন। যে না, আমিরে জামাত বলছেন দেশের আকাশে কালো মেঘ
এটা ঘন হচ্ছে। আবার সেই নতুন ফেসিস্টটা পুরনো ফেসিস্টদের স্টাইলে নির্বাচন করতে চায়। 14, 18 এবং 24 মার্কা নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। ঠেকাতে হবে। জুলাই নাকি আবেগ, এবং বিএনপি নেতারা এখন জয় বাংলা স্লোগান দেয়। বিএনপি নেতারা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজু পাগলার নেতৃত্বে ধানমন্ডি 32-এ ফুল দিতে যেতে চায়। মুজিব বন্দনা করে। তারেক রহমান চেয়ে চেয়ে দেখেন। জুলাইকে আবেগ বলেন, যে জুলাই কোনো আইনি ভিত্তি নেই, এটা আবেগ, এর কোনো এটা সংবিধানে থাকতে পারে না। অতএব দর্শক, এই সব পরিস্থিতিতে ইউনূসের কথা ছিল যে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ডিক্লেয়ার করবেন, কিন্তু সেটা তো হচ্ছে না। হলেও সেটা কোনো কার্যকারিতা থাকবে না, যেহেতু ঐক্যমতের ভিত্তিতে হচ্ছে না নিশ্চিত। জুলাই সনদ এখন রাজপথে করাচ্ছে। চুপ্পুকে বর্ষপূর্তিতে সরাতে হবে, নতুন রাষ্ট্রপতি লাগবে, সেনাবাহিনী সংস্কারের দাবি উঠছে, কারণ রাজনীতিতে সেই পুরনো হিসাব নিকাশ। এমনকি ধারণা করা হচ্ছে ইউনূস নিজেই আঘাত করেছেন ভারতের সাথে। কারণ দেখেন, লন্ডন বৈঠকের পর ইউনূসের বিপক্ষে ভারতের কোনো মিডিয়া একটা শব্দ উচ্চারণ করছে না। খেয়াল করেছেন? আমি খেয়াল করেছি। এই যে রাজনীতির আকাশে কালো মেঘ বলছি কেন, ইউনূসের বিপক্ষে ভারত কিছু বলছে না, বরং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বাংলাদেশের সাথে যে কোনো বিষয়ে আমরা আলোচনা করতে চাই, যেটা আগে রাজি ছিল না। ভারত আমেরিকাকে আবার সেই 8 সালের মতো, যে আমেরিকা ভারতের মাধ্যমে খেলবে, ভারত আমেরিকাকে বাংলাদেশ প্রশ্নে এক করা হচ্ছে। এটা ইউনূসের লোকজন করছে, যে ভারত আমেরিকা এক থাকুক, আমরা ভারত আমেরিকার পারপাস সার্ভ করে সেফ এক্সিট নিব। জুলাই সনদ টনদ, সুষ্ঠু নির্বাচন, এগুলো কিছুই হচ্ছে না, ভারত আমেরিকার খেলা হচ্ছে। তো এটা কি বিপ্লবীরা মানবে? তরুণরা মানবে? নাহিদ হাসনাতরা কি মানবে? সাজিদরা মানবে? আক্তাররা মানবে? নেভার। নাসিরুদ্দিন পাটোয়ারিরা মানবে? জামাত শিবির মানবে? মানবে না। কারণ কি? যদি সেই ভারতের কাছে ইউনূস মাথা নত করে আতাত করে চলে যান, যেটা হয়তো অলরেডি করেছেন, আমরা লক্ষণ দেখতে পাচ্ছি, সেই পুরনো বৃত্তি যদি রাজনীতি আটকে থাকে, তাহলে তো এই নাহিদ, আসিফ, হাসনাত, ওদের ফাঁসি হবে, সাদিক, কায়েম, ফরহাদদের ফাঁসি হবে, ওদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে ফেলবে। কারো লাশ পাবেন বুড়িগঙ্গায়, কারো পাবেন শীতলক্ষায়, কারো লাশই পাবেন না, কাউকে পাবেন ভারতে, কাউকে পাবেন আয়না করে, কারো ক্ষেত্রে শুনবেন যে অমুক হোটেলে অতিরিক্ত মদ্যপানে নিহত, কাউকে শুনবেন যে নারী সহ অমুক দ্বারা গণধোলাইতে নিহত। এভাবে সবগুলোকে হত্যা করবে বিপ্লবীদের। তো বিপ্লবীরা জীবন বাঁচাতেই এগুলো মানবে না, তারা নতুন আরেকটা বিপ্লব করবে, যে বিপ্লব হবে, আসলে হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার পতন হয়নি, হাসিনার পতন ঘটাতে হবে। পালিয়েছে কিন্তু পতন হয়নি। বিএনপির উপর ভর করছে, কারণ ভারত বিএনপিকে ম্যানেজ করে ফেলেছে, এমনকি বিএনপির চাপ দিয়ে ইউনূসকে ম্যানেজ করে ফেলেছে। এমন সবাই ম্যানেজ হয়ে যায়, কিন্তু রাজপথের যোদ্ধারা কোনোদিন ম্যানেজ হবে না, কারণ তাদের জীবন বাঁচাতে হবে। এজন্য পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই হাসনাত, নাহিদরা, এনসিপি, জামাত, চরমনাই ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করবে, আরেকটা বিপ্লব ঘটাবে। গেট রেডি, এটাই অনিবার্য। নাহিদ ইসলাম বলছেন, স্বাধীনতা এনেছি, সংস্কারও আমরাই আনবো। নাহিদ ইসলাম, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, এর মানে যুদ্ধ করতে হবে, এটা এমনিতে আসছে না। জুলাই সনদ নাহিদরা ঘোষণা করবেন, এর মানে কাজ হচ্ছে না, ঐক্যমত কমিশন এটা ধনছে, ব্যর্থ। তো দর্শক, নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সালাউদ্দিন আহমেদের কথা বলেছেন, যে সালাউদ্দিন আহমেদকে নানানভাবে জবাব দিচ্ছেন, দুঃখ প্রকাশ করতে বলেছেন, ইত্যাদি ইত্যাদি। নাহিদ ইসলাম বলছেন, 1 বছর পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখছি না। এ কারণে আমরা বলছি, বিচার সংস্কার ও নতুন সংবিধানই আমাদের প্রধান দাবি। এখন বিচার সংস্কার, বিশেষ করে নতুন সংবিধান আদায় করতে হলে আপনি এই ইউনূস সিস্টেম বা এগুলো কিচ্ছু হবে না, আপনাকে রাজপথে বিপ্লব করতে হবে। 1 নম্বরে চুপ্পুকে লাথি দিয়ে সরাতে হবে, তারপরে সেনাপ্রধান যদি ভালো হবে, নইলে তাকে সরাতে হবে। অবশ্যই চুপ্পুকে সরালে সেনাপ্রধান এমনিতেই দুর্বল, কারণ চুপ্পুর সেনাপ্রধানের শক্তি হচ্ছে চুপ্পু, কারণ চুপ্পুর সাইন্স ছাড়া সেনাপ্রধানকে কখনো কেউ সরাতে পারবে না, এই জন্য আগে চুপ্পুকে সরাতে হবে। এই দুয়ের মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে হবে। এখন যেটা করার কথা বলছেন, দাঁড়ে দাঁড়ে জেলায় জেলায় ঘুরছেন নাহিদরা, এটা করতে হলে আপনাকে আরেক বিপ্লব করতে হবে, যেটা হয়তো 3 আগস্ট করতে হবে, 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে ঘটাতে হবে, বর্ষপূর্তিতে। নওগাঁয় এসব কথা বলেন। এখন নাহিদরা ব্যাপক সারা পাচ্ছেন, আবারও যেখানে যাচ্ছেন লোকে লোকারণ্য। কারণ এই সারা কিছু না, এটা পলিটিক্যাল। কিন্তু যখন সংবিধান বাতিল দাবি, চুপ্পুকে সরানোর দাবিতে নাহিদরা ডাক দিবেন, তখন দেখবেন যে দল মত নির্বিশেষে সবাই আছে, বিএনপি দেশপ্রেমিকরাও আসে। নাহিদ বলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। এনসিপির 1 বছর পূর্তি উপলক্ষে আমরা 64 জেলা দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করি। এনসিপির 1 বছর তো না, আমাদের বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে। তারই ধারাবাহিকতায় নওগাঁয় গিয়েছেন, এবং গত ফ্যাসিস্ট সরকার কোথায় কি প্রতারণা করেছেন এগুলো বলেছেন। এবং মৌলিক একটা বিষয় নাহিদ ইসলামের বক্তব্যের। নাহিদ বলেন যে 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করতে পারিনি। এর মানে 24-এ এটা দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা শব্দটা শুনলেই বিএনপি, আওয়ামী লীগের এবং ভারতের মাথা খারাপ হয়ে যায়, কারণ এই দ্বিতীয় স্বাধীনতা তো ভারত নাই, এই জন্য ভারতপন্থীদের মাথা খারাপ হবেই। এই জন্য এটা জনমনে বুঝিয়ে দিতে হবে যে আমরা 71-এ স্বাধীন হয়েছিলাম, ভূখণ্ড পেয়েছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা পাইনি, আমরা ভারতের তাবেদার ছিলাম, এবং সেই স্বাধীনতা ব্যাহত হয়েছে। চূড়ান্ত স্বাধীনতা পেয়েছি আমরা 24-এ, আর 24-এর স্বাধীনতা টেকসই করার জন্য আরেক বিপ্লব 3 থেকে 5 আগস্ট দরকার হবে। এবার 2024-এর গণঅভ্যুত্থানে আমরা ব্যাহত হতে দেব না। এই ব্যাহত হতে দিবে না, এর মানে যৌথভাবে বিশাল ডাক আসবে শীঘ্র। এই আগস্টের 5 তারিখের মধ্যে যদি ইউনূস সরকার চূড়ান্ত কিছু করতে না পারে, তাহলে বুঝবেন যে বিপ্লব ব্যাহত, রাজপথে সমাধান। আর 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে না, এটা আপনারা এই জুলাই মাসের মধ্যেই বুঝতে পারবেন যে ইউনূস কি পারবে কি পারবে না।
না পারলে খেলা রাজপথে গড়াবে। স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আমরাই আনবো এবং এই স্বাধীনতাকে আমরা রক্ষা করবো, তবে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। এখানে ৭১ এবং ২৪কে কিভাবে রিলেট করছেন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে জায়গাটা, যে নতুন সংবিধান, নতুন বাংলাদেশ, এটা এমনি এমনি হবে না, এটা ভারত হতে দিবে না। অতএব জামাত চরমনাই এরাও চায়, তো খেলা এনসিপি জামাত চরমনাই খেলবে। আওয়ামী লীগ তো বেশিরভাগই পালিয়ে গেছে ভারতে। তো ভারত এত বাংলাদেশিদেরকে ফেরত পাঠায়, কিন্তু এই আওয়ামী লীগগুলির চোখে দেখে না। যাই হোক, আজকের আলোচনা ভিন্ন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো বেশিরভাগই ভারতে পালাইছে, কিন্তু এই দুই একটা যা আছে, এই চুপা আওয়ামী লীগ, এগুলিতে চিনবেন কিভাবে? এগুলিতে চিনার কিছু তরিকা আছে। সেটা হচ্ছে যে এগুলো দেখবেন এখন ভুল পাল্টি একটু বুদ্ধিজীবী ভাব নিবে, কথার ভিতরে একটু হ্যাঁ এটা হলো কেন, ওটা হলো কেন, এটা তো হওয়া উচিত নয়, এরকম। এরা পরিস্থিতির কারণে সরাসরি আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারে না, তাই এরা একটু ভিন্ন পন্থা অবলম্বন করতেছে। ভিন্ন পন্থা অবলম্বন করে এরা এখন ডক্টর ইউনূস, তার উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক যারা আছে, এনসিপি নেতা, তাদের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করেই যাচ্ছে। এর ভিতরে বসুন্ধরার মালিক চেয়েছিল যে তারা হয়তো যদি এই এনসিপির পক্ষে কথা বলে, তারা প্রথম এই ছাত্রদেরকে ডোনেট করতে চেয়েছিল বা হয়তো করেছেও। তারপরে যখনই তাদের এই দুর্নীতি, তারপরে তাদের যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন রিলেটেড যেই দখল এগুলো নিয়ে যখন ইউনূস সরকার অনুসন্ধান শুরু করলো, তখন থেকেই এই কালের কণ্ঠ, তারপরে বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, ডেইলি সান, বসুন্ধরার ইস্ট ওয়েস্ট গ্রুপের যে মিডিয়াগুলো আছে, সবগুলো একসঙ্গে ছাত্রদের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করলো। এ তো আছেই। তারপরে এই সন্তোষ শর্মার কালবেলা আছে, তারপরে আমাদের সাংবাদিক আছে মাসুদ কামাল সাহেব, গোলাম আল্লাহ রনি সাহেব, কলিমুল্লাহ সাহেবের দুর্নীতি নিয়ে টান দিছে। তিনি যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, সেই দুর্নীতি নিয়ে এখন সারাক্ষণ ইউনূস সরকারের বিরুদ্ধে কথা, সে কয় বিয়ে করছে, কি করছে, তারপরে মানে বিভিন্ন কথাবার্তা, যেগুলো অবান্তর কথাবার্তা। আনিস আলমগীর সাহেব আছেন। দেখেন আপনি, এরা প্রত্যেকেই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে সামনে নেমেছে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইউনূস সরকার, তার উপদেষ্টা এবং এই এনসিপি, এই দলটাকে যতটুকু সম্ভব বিতর্কিত করা, এবং এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কিন্তু এই যে কিছুদিন ধরে চলতেছে ওই যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদকে নিয়ে, যে তিনি দুদককে চিঠি দিয়েছেন দুর্নীতি বন্ধ করতে, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে, আমি সঠিক বিস্তারিত এখনো পড়িনি, আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে, যে বিটিসিএল এর মাধ্যমে 126 টেরাবাইট চাহিদার যে প্রকিউরমেন্ট তৈরি করা হয়েছে হুয়াইউ থেকে, সেখানে বুয়েটের স্টাডি বলতেছে যে 2030 সালে এর চাহিদা হবে 30 টেরাবাইট। তো দুদক চিঠি দিয়েছে যে আপনারা কেন তাহলে 126 টেরাবাইট কেনার জন্য পুশ করতেছেন, যেখানে বুয়েটের রিপোর্ট বলতেছে যে 30 টেরাবাইট, তাহলে নিশ্চয়ই আপনারা এখানে দুর্নীতি করতেছেন। তখন ফয়েজ তৈয়ব আহমেদ তিনি চিঠি দিয়েছেন যে আমরা মনে করতেছি যে আরও অনেক পরে 126 টেরাবাইট লাগতে পারে, কারণ 5G যখন সব জায়গায় চালু হয়ে যাবে তখন আরও খরচ বেশি হবে, এই ইন্টারনেট প্লাস স্পিড বেশি থাকবে, এবং যেই হারে মানুষের ভিতরে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা বাড়ছে, দিনে দিনে আরও নিত্য নতুন মানুষ মোবাইল কিনতেছে, ইন্টারনেট কিনতেছে। সুতরাং আমি মনে করি এই 126 টেরাবাইট এটা ঠিক আছে, কাজেই আমি আশা করবো, অনুরোধ করবো আপনার ব্যাপারে তদন্ত বন্ধ করবেন। এই আর কিছু না, এইটা নিয়ে মনে করেন যে এই ফয়েজ তৈয়ব আহমেদের বিরুদ্ধে কালবেলা পত্রিকা উঠে পড়ে লাগছে। কারণই হচ্ছে এদেরকে বিতর্কিত করা। এখন বলি কেন বিতর্কিত করতে চায়। এই ডক্টর ইউনূস, তার উপদেষ্টা, ওই তাসনিম যারা হাফ প্যান্ট পড়ছে, এইটা নিয়ে গুগলের এআই দিয়া, চ্যাটজিপিটির এআই দিয়া বানায় এটা নিয়ে ছাড়তেছে, সবাই শেয়ার করতেছে। তো এখন এই ডক্টর ইউনূস, তার উপদেষ্টা, ছাত্র সমন্বয়ক, এদের বিরুদ্ধে যতটুকু সম্ভব বাজে প্রচারণা চালিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা। এটা যদি বলে রাখি, বিএনপি কিন্তু এই ফাঁদে পা দেয় না, বিএনপি গুলো জানেও না। আবার বিএনপি ক্ষমতা এলে তারপর এদের কাজ কিন্তু পাল্টে যাবে। ডক্টর ইউনূস, তার উপদেষ্টা, এদের বিরুদ্ধে চরম নিষেধাজ্ঞা করবে এবং নব্যগঠিত দল এনসিপির বিরুদ্ধে বিএনপিকে খেপিয়ে তুলবে এবং অনবরত বিএনপিকে উৎসাহিত করবে এই ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং ভিতরে তারা চেষ্টা করবে কারাগারে থাকা আওয়ামী লীগের লোকগুলিকে বাইরে বের করে আনা, তাদেরকে রাজনীতি সুযোগ করে দেওয়া, আওয়ামী লীগকে নর্মালাইজ করা এবং শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা, এবং ধীরে ধীরে আওয়ামী লীগকে সুই হয়ে ঢুকিয়ে থাল হয়ে বের করা, তারপর যে কোনটা নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করিয়ে আবার ক্ষমতায় এনে আবার সেই ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা। এবং এই যে এরা এই বর্তমানে ডক্টর ইউনূস সরকার এবং তার উপদেষ্টা এবং এই ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে লেগেছে, এটাই হচ্ছে সেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এটা আমাদেরকে বুঝতে হবে। আজকে হাসান আব্দুল্লাহ তিনি অনেক কথা লিখেছেন, মনে দুঃখে লিখেছেন যে বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন মিডিয়াগুলো যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে অত্যন্ত মিথ্যা কথার ভিত্তিতে অনেক বিএনপি ভাইরাও দেখতেছি এনসিপিতে গালিগালাজ করেন। ভাই আপনারা বিএনপি করেন, আপনারা ক্ষমতা যাবেন, কোনো সন্দেহ নেই, কিন্তু এই ছেলেগুলোর কারণেই তো হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আপনারাও ছিলেন, আমি ছেলেগুলোকে একক কৃতিত্ব দিচ্ছি না, কিন্তু এই ছেলেগুলো কি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে কি তারা পাপ করেছে? ভাই আজকে সবাই তাদের বিরুদ্ধে আপনারা লেগেছেন, এই ছেলেগুলোর অপরাধটা কি? তো জনগণকে বলবো, মানুষ চিনে রাখেন। আজকে এই যারা শুধু ভাই দুর্নীতি করলে না কথা হতো, শুধু আসিফের বন্ধুর বসে 3 বছর টাকা পাওয়া গেছে, একদম ভুয়া কথা। আমি বলতেছি না যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টার কোনো ভুল নাই, ভুল আছে, কিন্তু তারা দুর্নীতি করে নেই, তারা দুর্নীতিবাজ না। যারাই এই প্রধান উপদেষ্টা এবং তার সরকারের বিরুদ্ধে কথা বলবে এবং এনসিপির বিরুদ্ধে কথা বলবে অনবরতভাবে ঢালাওভাবে, যেসব মিডিয়াগুলো, যেসব সাংবাদিকগুলো, তারাই চায় যে তাদের এই কথার মাধ্যমে এই প্রধান উপদেষ্টা এবং
অন্যান্য উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কের ভাবমূর্তি একদম মাটির তলায় মিশিয়ে দিয়ে বিএনপি ক্ষমতায় এনে পরবর্তী ইনিংস শুরু করা। পরবর্তী ইনিংস হচ্ছে এই জেলে থাকা আওয়ামী লীগগুলোকে বের করে আনা এবং আওয়ামী লীগকে নর্মালাইজ করা এবং তারপর যেভাবেই হোক আরেকটা ইলেকশনে অংশগ্রহণ করানো এবং আস্তে আস্তে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনে ভারতের অঙ্গরাজ্য বানানো। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইরে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।